সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি স্বপন চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা মানুষেরা জন্মগত সব প্রতিভার সম্ভাবনা নিয়ে জন্মালেও সেই প্রতিভাগুলো কিন্তু আমাদের জীবনে বিকশিত হয় উপযুক্ত শিক্ষার সান্নিধ্যে। একজন মানুষ তার জীবনে মনুষ্যত্বের পূর্ণতা লাভ করতে পারে ছোটবেলা থেকে তার ক্রমাগত চেষ্টা, আগ্রহ, ধৈর্য ও লক্ষ্যে অবিচল থেকে। আজ সেরকমই একটা ছোট্ট কাহিনী বর্ণনা করব ভারত গণপ্রজাতন্ত্রের মাননীয় মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ফেলে আসা জীবনের কিছু কাহিনী। সংকল্প, পুরুষার্থ ও প্রারব্ধ। মানুষের জীবনের এই তিন স্তম্ভ কিভাবে তার জীবনে প্রয়োগ করে বর্তমান রাষ্ট্রপতি এই সাফল্যের শীর্ষ চূড়ায় উত্তরণ করেছেন তার কাহিনী। আশা করি এই ছোট্ট কাহিনীটি শুনে সবাই প্রেরণা পাবেন। দ্রৌপদী মুর্মু তার জীবনে অনেক সম্মানীয় পদ অতিক্রম করে বর্তমান ভারতের শীর্ষ পদে প্রথম নাগরিক হিসাবে অধিষ্ঠিত আছেন। তিনি একসময় কেরলের মলাপ্পুরম জেলার কালেক্টরের পদে ছিলেন। প্রসঙ্গত বলে রাখি, দ্রৌপদী মুর্মুর ছোটবেলার নাম রানী, সোয়াম ওনার পারিবারিক নাম। সেই সময়ের একদিনের কাহিনীটি এরকম। কেরলের মলাপ্পুরম জেলার কালেক্টর শ্রীমতী রানী সোয়ামী এক ঝাঁক কলেজ ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন। মহিলার কবজিতে সামান্য একটা ঘড়ি ছাড়া অন্য কোনো প্রসাধন নেই। ছাত্রীরা দেখে আশ্চর্য হয়ে যায় যে ওনার মুখের উপরে সামান্য ফেস পাউডারের স্পর্শও নেই। কথাবার্তা মূলত ইংরেজিতেই হচ্ছিল। ভদ্রমহিলা 2-3 মিনিট মাত্র কথা বলেছেন। ওনার প্রতিটি শব্দের মধ্যে দৃঢ় সংকল্পের স্পষ্ট আভাস। কথোপকথন হচ্ছিল, আপনার নাম ম্যাডাম? ম্যাডাম তখন বলছেন, আমার নাম রানী, সোয়ামী আমার পারিবারিক নাম, আমি ঝাড়খণ্ড রাজ্যের মূল নিবাসী। আর কিছু তোমরা জানতে চাও? ভিড়ের মধ্যে একটি মেয়ে হাত তোলে। ম্যাডাম তখন বললেন তাকে, হ্যাঁ তুমি কিছু বলছো, বলো। ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনি মেকআপ করেন না কেন? প্রশ্ন শুনে কালেক্টর ম্যাডাম হঠাৎই অস্বস্তি বোধ করেন। ওনার মুখে হাসি মিলিয়ে যায়। ছাত্রীরাও চুপ। ম্যাডাম কালেক্টর টেবিলের ওপর রাখা বোতল থেকে অল্প জল খেয়ে মেয়েটিকে বসার ইঙ্গিত করেন। স্বল্পভাষী কালেক্টর ম্যাডাম বললেন, দেখো, তোমার প্রশ্নটা সত্যিই বেশ মুশকিলে ফেলেছে। 2-1 কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এর জন্য তোমাদের আমার জীবনের কিছু স্মৃতি ভাগ করে নিতে হবে। তার জন্য হয়তো তোমাদের ব্যস্ত সময় থেকে মিনিট 10 লাগতে পারে। তোমরা কি 10 মিনিট ধৈর্য ধরতে রাজি আছো? ছাত্রীরা তখন বললেন, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা রাজি আছি, আপনি বলুন। মেয়েরা সমস্বরে বলে উঠল। ম্যাডাম বলছেন, ঠিক আছে। আমার জন্ম হয়েছিল ঝাড়খণ্ড রাজ্যের এক আদিবাসী পরিবারে। কালেক্টর ম্যাডাম একবার তার শ্রোতাদের মুখের পানে দৃষ্টি দেন। সকলের আগ্রহ ভরে তার দিকে তাকিয়ে আছে। আমার জন্ম কোডারমা জেলার এক প্রত্যন্ত আদিবাসী এলাকার একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে। চারপাশে মাইকার খনি। বন্ধুরা বলে রাখি, মাইকা মানে অভ্রের খনি। তিনি বলছেন, বাবা মা সেখানেই খনিকের কাজ করতেন। আমার চেয়ে বড় 2 ভাই ছিল আর একটা ছোট বোন। আমরা সকলেই ওই ছোট্ট ঝুপড়িটার মধ্যে থাকতাম। বর্ষায় ঝুপড়ির মধ্যে জল ঝরত, শীতে শিশির। বাবা মা খুব কম পয়সায় ওই খাদানে কাজ করতেন, কারণ ও ছাড়া আর কোনো কাজ তারা জানতেন না। তবে কাজটা ছিল খুবই নোংরা। আমার যখন বছর 4 বয়স, বাবা মা 2 ভাই সকলেই কেন জানি না
কি এক অজানা অসুখে আক্রান্ত হয়ে বিছানা নিলেন। তখন ওরা নিজেরাও জানতেন না যে তাদের রোগের মূল কারণ হলো ওই খাদানের বাতাসে মিশে থাকা মাইকার ধুলো। আমার বয়স 5 বছর হতে না হতে এক ভাই মারা গেল রোগে। দীর্ঘশ্বাস ফেলে কালেক্টর ম্যাডাম চুপ করে থাকেন, রুমাল দিয়ে চোখের জল মুছেন। পুরানো স্মৃতি সত্যিই কষ্টদায়ী। তিনি বলতে থাকেন, বেশিরভাগ দিনই খাবার বলে জুটত একটা কি দুটো রুটি আর ভরপেট জল। রোগে ভুগে একসময় 2 ভাইয়েরই মৃত্যু হলো। তোমরা বলবে ডাক্তার দেখানো উচিত ছিল। আমাদের গ্রামে ডাক্তার তো দূরের কথা, একটা স্কুল পর্যন্ত ছিল না। ছিল না কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা নিদেন পক্ষে একটা শৌচাগার। বিদ্যুৎ তো ছিলই না। তোমরা কল্পনা করতে পারো এমন একটা গ্রামের কথা? এর মধ্যেই একদিন বাবা হাড় চামড়া সার অভুক্ত আমার হাত ধরে টেনে নিয়ে গেল টিনের চাদর দিয়ে ঘেরা একটা অভ্রের খাদানে। পুরানো আর গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খাদানটা বেশ বদনামও কুড়িয়েছে। লাগাতার খুঁড়তে খুঁড়তে যখন খাদানটা অতলান্ত গভীর, মাটির নিচে শত সহস্র ধারায় ছড়িয়ে পড়ছে তার গভীর গহ্বরের জাল। আমার কাজ ছিল খনির ওই ছোট ছোট গহ্বরের মধ্যে ঢুকে সেখান থেকে অভ্রের আকরিক তুলে নিয়ে আসা। 10 বছরের কম বয়সী ছেলেমেয়েরাই পারে ওই গভীর গর্ত থেকে অভ্রক তুলে আনতে। কাজের পর জীবনে সেই প্রথমবার আমি ভর পেট রুটি খেলাম, কিন্তু অনভ্যস্ত পেটে সইল না, আমার বমি হয়ে গেল। যে বয়সে স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করার কথা, সেই বয়সে অন্ধকার গোয়ার মধ্যে ঢুকে অভ্রক তুলে আনছিলাম। বিষাক্ত ধুলার মধ্যে বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছিলাম। কতবার অভ্রকের খনি ধসে পড়েছে, ভেতরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আটকা পড়ে মারা গেছে, না হলে দুরারোগ্য ব্যাধির কামড়ে মারা গেছে। সেটাই তাদের নিয়তি। দিনে 8 ঘন্টা কঠিন পরিশ্রম করার পর একবেলা কোনো রকমে খাবার জোটানোর মতো পয়সা পাওয়া যেত। নিত্যদিনের ক্ষুধা, তৃষ্ণা আর বিষাক্ত ধুলার মধ্যে শ্বাস নেওয়ার কারণে আমি ধীরে ধীরে অসুস্থ আর নিস্তেজ হয়ে পড়ছিলাম। বছর না ঘুরতে ঘুরতে আমার ছোট বোনটাও এসে লাগে খাদানের কাজে। বাবার শরীর একটু জুত হতেই তিনিও জুটে যান খাদানের কাজে। এখন সকালে মিলে একসাথে কাজ করার ফলে কাউকেই না খেয়ে থাকতে হয় না। তবে কপালের লিখন কে করবে খণ্ডন? সেবার আমার ধুম জ্বর। আমাকে ঘরে রেখে মা বাবা বোন সকলেই গেছে কাজে। আচমকা মুষলধারে বৃষ্টি নামে। খনির ভেতরে শ্রমিকেরা কাজ করছিল। জলের তোড়ে খনিতে ধস নামার ফলে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে মারা যায়। তাদের মধ্যে আমার মা, বাবা, বোন সকলেই ছিল। আমি পরিবার হারা হলাম। কালেক্টর ম্যাডামের 2 চোখ অশ্রু সজল হয়ে ওঠে। শ্রোতারা বাক্যহারা, অনেকেরই চোখে জল। মনে রাখতে হবে, আমি তখন মাত্র 6 বছরের শিশু। শেষমেশ আমি গিয়ে পৌঁছই সরকারি আগাতি মন্দিরে। সেখানেই আমার শিক্ষা শুরু, যদিও আমার গ্রামেরই আমার অক্ষর জ্ঞান হয়েছিল। আর আজ সেই অভ্রক খাদানের পরিজনহীন মেয়েটাই এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কালেক্টর হয়ে। বুঝতে পারছি এখন তোমরা ভাবছ আমার জীবনের এই অতীতের সাথে মেকআপ ব্যবহার করার কি সম্পর্ক থাকতে পারে, তাই তো? পরবর্তী সময়ে শিক্ষা গ্রহণের কালখণ্ডে আমি জানতে পারি যে ছোটবেলার সেই বিপজ্জনক ছোট ছোট অন্ধকার গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে যে অভ্রক আমি তুলে আনতাম, সেগুলো আসলে মেকআপ সামগ্রী তৈরির কাজে লাগে। অভ্রক আদতে মুক্তার মতো একটা খনিজ সিলিকেট। বড় বড় প্রসাধনী বস্তু প্রস্তুতকারী দেশি বিদেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মধ্যে চামড়ায় একটা চমৎকার জেল্লা বা গ্লেজ ফুটিয়ে তোলার জন্য মিশিয়ে থাকে। কসমেটিক্স কোম্পানিগুলোর ভাণ্ডারে
নিয়মিত অভ্রকের যোগান দেয় ওই আমাদের মতোই 20,000 ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। গোলাপ কোমল সেই শিশুদের ফুলের মতো জীবনের রক্ত মাংস পাথরে থেতলে তবেই না অভ্রক মানুষের গালের সৌন্দর্য বৃদ্ধি করে। আজও আমাদের চামড়ার সুন্দরতা বাড়ানোর জন্য শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে তুলে আনা লক্ষ লক্ষ টাকার অভ্রকের ব্যবহার কসমেটিক্স কোম্পানিগুলো করেই চলেছে। আমার যা বলার ছিল তোমরা শুনলে, এবার বলো আমি কি করে সৌন্দর্য প্রসাধনী ব্যবহার করি। বাবা মা ভাই বোন সকলেই অভ্রকের খনি গ্রাস করে নিল। যে মায়ের গায়ে কোনোদিন ছেঁড়া কাপড় ছাড়া অন্য কিছু দেখলাম না, তার স্মৃতি মাথায় নিয়ে আমি কি করে রেশমি শাড়ি পরে ঘুরি। কালেক্টর ম্যাডাম রানী স্বামী নিজের কাজে চলে গেলেন। কলেজের ছাত্রীরা স্থাণু হয়ে বেশ কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর তারাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজও ঝাড়খণ্ডের উচ্চ গুণমান সমৃদ্ধ অভ্রকের খনি থেকে হাজার হাজার বাচ্চা স্কুলে না গিয়ে অভ্রক তোলার কাজে লেগে আছে। তারা হয় রোগে ভুগে, নয় না খেতে পেয়ে অপুষ্টিতে কষ্ট বা ভূস্খলনে মাটি চাপা পড়ে মারা যায়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, দিন মাস বছর ঘুরছে। সেই কালেক্টর ম্যাডাম এখন ভারত গণরাজ্যের প্রথম নাগরিক। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে হাজারো সালাম। প্রসঙ্গত বলি, মাননীয়া দ্রৌপদী মুর্মুর স্বামী ও ছেলেরাও প্রয়াত, কেবল একজন কন্যা রয়েছেন। শেষ করার আগে আবারও বলি, সংকল্প, পুরুষার্থ ও প্রারব্ধ মানুষের জীবনে এই 3 স্তম্ভের সফল প্রয়োগ করে অসীম মানসিক জোর ও ক্রমাগত চেষ্টায় আজ ভারতের মতো বৃহৎ গণপ্রজাতন্ত্রে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি মহামহিম মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও নমস্কার জানাই। গল্পটি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত। যিনি এই ধরনের লেখা আমাদের উপহার দিয়েছেন তাকেও বিনীত চিত্তে শ্রদ্ধা জানাই। সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রেরণামূলক ভিডিওটি এখানেই শেষ করছি।